হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি সেটা হলো ক্লাস 9-এর যে প্রজেক্ট আমরা বলে থাকি, যেটার অ্যাকচুয়াল নাম হচ্ছে ইন্টারনাল ফর্মেটিভ ইভ্যালুয়েশন। এখানে কিছু স্পেসিমেন অ্যাক্টিভিটিস যেটা বোর্ডের তরফ থেকে দেওয়া রয়েছে, তো সেই স্পেসিমেন কিছু অ্যাক্টিভিটিস তোমাদের কাছে আমি এটা সলভ করে দেখাবো। তোমরা প্রত্যেকেই জানো হয়তো ক্লাস 9-এ এবং ক্লাস 10-এর জন্য তিনটে 6টা প্রজেক্ট বা ইন্টারনাল ফর্মেটিভ এভ্যালুয়েশন আমাদের করতে দেওয়া হয়। ক্লাস 9-এর জন্য 3টে, ক্লাস 10-এর জন্য 3টে, এই হিসাবে ভাগ করা থাকে। যদিও আমরা এখানে পাবো যেটা হচ্ছে 6টা স্পেসিমেন অ্যাক্টিভিটিস পাবো। তো এই যে ভিডিওটা আমি করছি, এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে 3টে স্পেসিমেন অ্যাক্টিভিটিস এবং এর পরের ভিডিওতে তোমাদের জন্য থাকবে আরও 3টে স্পেসিমেন অ্যাক্টিভিটিস। তোমরা জানো প্রত্যেকটা পরীক্ষায় যেগুলো আমাদের সামেটিভ পরীক্ষা হয় তাতে 50 নম্বরের পরীক্ষা থাকে। 50 নম্বরের পরীক্ষার ভেতরে 40 নম্বর থাকে আমাদের লিখিত এবং 10 নম্বর থাকে এই প্রজেক্ট বা ইন্টারনাল ফর্মেটিভ এভ্যালুয়েশন। এবং লাস্ট যে পরীক্ষাটা হয় থার্ড সামেটিভ, সেটায় 90 নম্বরের পরীক্ষা হয় এবং 10 নম্বরের একটা ইন্টারনাল ফর্মেটিভ ইভ্যালুয়েশন থাকে। তো তিনটে তিনটে ফর্মেটিভ ইভ্যালুয়েশনে 30টা নাম্বার কিন্তু থাকে। কিন্তু এই বছর এখনও পর্যন্ত যেহেতু একটা পরীক্ষা হয়নি, সুতরাং কোনো ইন্টারনাল ফর্মেটিভ ইভ্যালুয়েশন বা কোনো প্রজেক্ট কোনো স্কুল থেকে দেওয়া হয়নি এবং কোনো ছাত্ররা এখনও পর্যন্ত কোনো প্রজেক্ট করেওনি। তো যদি দেখা যায় যে স্কুল পরবর্তীকালে খুলছে, সেক্ষেত্রে হয়তো একসঙ্গে 3টে প্রজেক্ট দিতে হতে পারে। সেই ক্ষেত্রে প্রজেক্ট যাতে তৈরি করার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কোনো রকম সমস্যা না হয়, সেই জন্য আমি কিছু স্পেসিমেন যেগুলো বোর্ড থেকে দেওয়া হয়েছে সেটা তোমাদের জন্য তৈরি করে দিচ্ছি। আজকের এই ভিডিওতে রয়েছে প্রথমে যেটা সার্ভে, অর্থাৎ ইন্টারনাল ফর্মেটিভ ইভ্যালুয়েশনের প্রথম যে টপিক সেটা হচ্ছে সার্ভে। তো তোমরা এই ভিডিওটাকে কমপ্লিট দেখো এবং ভিডিওটা ভালো লাগলে এটাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো সার্ভেতে বলা হয়েছে, দেখো, রেফারেন্স টেক্সট হিজ ফার্স্ট ফ্লাইট বাই লিয়াম ও ফ্লাহার্টি। লিয়াম ও ফ্লাহার্টির লেখা এই যে হিজ ফার্স্ট ফ্লাইট যে প্রোজ সেকশনটা আমাদের বইতে আছে সেটাকে পড়তে বলছে। তারপরে যেটা করতে বলছে, দেখো, ফাইন্ড আউট সাম সেন্টেন্সেস ফ্রম হিজ ফার্স্ট ফ্লাইট। কিছু সেন্টেন্স খুঁজে বার করতে হবে হিজ ফার্স্ট ফ্লাইট থেকে, হুইচ আর অ্যাক্টিভ ভয়েস, হুইচ আর ইন অ্যাক্টিভ ভয়েস, যেগুলো অ্যাক্টিভ ভয়েসে আছে, অ্যান্ড চেঞ্জ দেম ইনটু প্যাসিভ ভয়েস ইন দ্য গিভেন চার্ট। নিচে যে চার্ট দেওয়া রয়েছে যে অ্যাক্টিভ এবং প্যাসিভে, এখানে অ্যাক্টিভ ভয়েসগুলো তোমায় খুঁজে বার করতে হবে এবং সেগুলোকে প্যাসিভে চেঞ্জ করে লিখতে হবে, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস চেঞ্জ করতে হবে। প্রথম যে সেন্টেন্সটা আমি খুঁজে বার করেছি, এখান থেকে সাম বলেছে, এখানে এই বক্সের ভেতরে 6টাই ধরছিলাম, 6টাই ধরাতে পেরেছি। তো এইগুলোকে চেঞ্জ করা হচ্ছে কিভাবে, দেখো। আচ্ছা, প্রথম যে সেন্টেন্সটা নেওয়া হয়েছে সেটা দেখো, দে ওয়ার টিচিং দেম দ্য আর্ট অফ ফ্লাইট। তো এইখানে আমাকে খুঁজে বার করতে হবে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টটা, তবেই কিন্তু আমি ভয়েস চেঞ্জটা করতে পারবো। তাহলে প্রথম যে সাবজেক্ট যেটা রয়েছে প্রথম সেন্টেন্সে সেটা দেখো, দে, এটা কিন্তু হচ্ছে এখানে সাবজেক্ট। ভার্ব কোনটা রয়েছে সেটা হচ্ছে ওয়ার টিচিং, মানে শেখাচ্ছিল। এবার এই ভার্বের ওপর আমরা প্রশ্ন করব কি শেখাচ্ছিল এবং কাকে শেখাচ্ছিল। যদি আমরা প্রশ্ন করি কি শেখাচ্ছিল, তার জন্য আমরা উত্তর পাবো কি, দ্য আর্ট অফ ফ্লাইট, কীভাবে উঠতে হয় সেটা। আর কাকে শেখাচ্ছিল যদি প্রশ্ন করি তাহলে কি উত্তর পাবো, সেটা হচ্ছে দেম। তো এই ধরনের সেন্টেন্স যাতে দুটো অবজেক্ট থাকে, সেন্টেন্স উইথ ডবল অবজেক্ট, এই ধরনের সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করবার নিয়ম হচ্ছে তোমাকে যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করতে হবে এবং অপর অবজেক্টটা কিন্তু অবজেক্টের জায়গাতেই থেকে যাবে, তার কিন্তু পরিবর্তন হবে না। এই ধরনের যে অবজেক্ট যেটা থেকে গেল এটাকে বলা হয় রিটেন্ড অবজেক্ট। তো আমরা যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করে চেঞ্জ করি, কি হচ্ছে দেখি। নাম্বার 1 সেটা হলো কি, দ্য আর্ট অফ ফ্লাইট, এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করেছি। দ্য আর্ট অফ ফ্লাইট ওয়াজ বিং টট, এইখানে দেখো রয়েছে কি, ওয়ার টিচিং। ওয়ার টিচিং কেন রয়েছে, কারণ এটা প্রথমে দে আছে, দে মানে হচ্ছে প্লুরাল নাম্বার, সেই জন্য তার জন্য ভার্ব হচ্ছে প্লুরাল। কিন্তু দ্য আর্ট অফ ফ্লাইট এটা কিন্তু একটাই, মানে একটাই শিল্প শেখাচ্ছে, তো সেইটার জন্য ওয়াজ আসছে। যেহেতু টিচিং আছে, কন্টিনিউয়াস টেন্সে আছে পাস্টের, সেই জন্য এখানে একটা বিইং চলে আসবে, ওয়াজ বিইং, এবং মেন ভার্বটা টিচিংয়ের পাস্ট পার্টিসিপল হয়ে যাবে টট। দ্য আর্ট অফ ফ্লাইট ওয়াজ বিং টট টু দেম বাই দেম, এখানে এই টু দেম যেটা অবজেক্ট যেটা ছিল সেটাই থেকে যাবে, এবং এই যে বাই দেম এটা কি হয়েছে না, ওই যে দে সাবজেক্টটা ছিল সেইটা বাইয়ের পরে গিয়ে অবজেক্ট হয়ে বসেছে। নেক্সট 2 নম্বর যে সেন্টেন্সটা আছে দেখো কি বলছে, দ্য সাইট অফ দ্য ফুড ম্যাডেন্ড হিম। তো এখানে কি আছে, দ্য সাইট অফ দ্য ফুড, মানে এখানে সাবজেক্ট কোনটা আছে, দ্য সাইট অফ দ্য ফুড, এই এত বড় অংশটা হচ্ছে এখানে সাবজেক্ট, অর্থাৎ হচ্ছে খাবারের যে দৃশ্যটা
সেটা কি করেছিল? ম্যাডেন্ড। ম্যাডেন্ড মানে পাগল করে দিয়েছিল। কাকে পাগল করেছিল? প্রশ্ন যদি করি উত্তর পাবো কি? হিম, তাকে পাগল করেছিল। তাহলে এই যে অবজেক্ট পেয়ে গেল হিম, এই হিমটাকে আমাদের করে দিতে হবে সাবজেক্ট। তাহলে হিম সাবজেক্ট হয়ে হি হয়ে যাবে। যেহেতু এখানে ম্যাডেন্ড আছে পাস্ট টেন্স, সেই জন্য আমাকে পাস্ট টেন্সের বি ভার্ব ইউজ করতে হবে। তো কি হচ্ছে দেখো, হি ওয়াজ ম্যাডেন্ড বাই দ্য সাইট অফ দ্য ফুড। এইটা হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস। নাম্বার 3, হিজ মাদার হ্যাড পিকড আপ এ পিস অফ ফিশ। তার মা একটা একখণ্ড মাছ মুখে তুলে নিয়ে আসছিল। ওকে, তাহলে এখানে সাবজেক্ট কি আছে? হিজ মাদার। ভার্ব কোনটা? হ্যাড পিকড আপ। শুধু পিক নয় কিন্তু, পিকড আপ গোটাটা নিতে হবে। হ্যাড পিকড আপ। আর কি তুলে নিয়ে আসছিল? প্রশ্ন করলে উত্তর পাবো কি? এ পিস অফ ফিশ। এই গোটা অংশটা হচ্ছে কিন্তু অবজেক্ট। তাহলে এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব। কি হচ্ছে দেখো, এ পিস অফ ফিশ, হ্যাড পিকড আপ ছিল, এখানে শুধু মাঝখানে একটা বিন ঢুকে যাবে। এ পিস অফ ফিশ হ্যাড বিন পিকড আপ বাই হিজ মাদার। এ পিস অফ ফিশ হ্যাড বিন পিকড আপ বাই হিজ মাদার। এটা হয়ে যাবে আমাদের প্যাসিভ ভয়েস। নেক্সট আসছি নাম্বার 4, যেখানে বলা হচ্ছে হি ড্রপড হিজ লেগস টু স্ট্যান্ড অন দ্য গ্রিন সি। হি ড্রপড হিজ লেগস, তাহলে সাবজেক্ট কোনটা? হি। ভার্ব কোনটা? ড্রপড, পাস্ট টেন্স। কি ড্রপ করলো? কি নামালো? হিজ লেগস। তার মানে এইটা হয়ে গেল অবজেক্ট। তাহলে এইটাকে আমরা কি করে সাবজেক্ট করব দেখি। হিজ লেগস পাস্ট টেন্স ছিল, ড্রপড, তার জন্য বি ভার্ব হয়েছে ওয়্যার। হিজ লেগস ওয়্যার ড্রপড বাই হিম টু স্ট্যান্ড অন দ্য গ্রিন সি। বাকি অংশটা যা আছে একই থেকে যাবে। হিজ লেগস ওয়্যার ড্রপড বাই হিম টু স্ট্যান্ড অন দ্য গ্রিন সি, মানে শুধুমাত্র চেঞ্জ হয়েছে হিজ লেগস ওয়্যার ড্রপড বাই হিম এইটুকু অংশের, বাকি অংশটা যেরকম সেরকমই থেকে গেছে। নাম্বার 5, হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট। সাবজেক্ট কোনটা? হি। ভার্ব কোনটা? হ্যাড মেড। হ্যাড মেড, সে কমপ্লিট করেছে। কি কমপ্লিট করেছে? না হিজ ফার্স্ট ফ্লাইট, তার প্রথম উড়ানটা সে সম্পূর্ণ করেছে। তাহলে অবজেক্ট হয়ে গেল হিজ ফার্স্ট ফ্লাইট। তাহলে এইটাকে আমরা সাবজেক্ট করছি, কি হয়ে যাবে? হিজ ফার্স্ট ফ্লাইট। এখানে যেহেতু হ্যাড আছে সেহেতু হ্যাডই থাকবে, শুধু মাঝখানে একটা বিন ঢুকে যাবে। তাহলে কি হলো? হিজ ফার্স্ট ফ্লাইট হ্যাড বিন মেড। এবার এরপরে আমরা বাই হিম দিতে পারি বা কিছু নাও দিতে পারি, দুটোই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। নাম্বার 6 দেখো, হি হ্যাড সিন হিজ ওল্ডার ব্রাদার ক্যাচ হিজ ফার্স্ট হেরিং। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে হি। ভার্ব কোনটা? হ্যাড সিন। কি দেখেছিল? হিজ ওল্ডার ব্রাদার ক্যাচ হিজ ফার্স্ট হেরিং। এই এত বড় অংশটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে অবজেক্ট। বা শুধু হিজ ওল্ডার ব্রাদারকে দিয়েও আমরা করতে পারি, ক্যাচ হিজ ফার্স্ট হেরিংটাকে আমরা পরেও দিতে পারি। তো হিজ ওল্ডার ব্রাদার এই অংশটা কিন্তু হচ্ছে মেন অবজেক্ট। তাহলে কি করা হচ্ছে দেখো, হিজ ওল্ডার ব্রাদার হ্যাড বিন সিন, যেহেতু এখানে কি ছিল? হ্যাড সিন, তো এইটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে হ্যাড বিন সিন। হিজ ওল্ডার ব্রাদার হ্যাড বিন সিন টু ক্যাচ হিজ ফার্স্ট হেরিং বাই হিম। যে প্রথমে হিটা ছিল সেটা অবজেক্ট হয়ে বাই হিম হচ্ছে। এইটা হয়ে গেল আমাদের ভয়েস চেঞ্জ। পরের অংশে কি বলছে দেখো, নেচার স্টাডি। এখানে বলা হয়েছে রেফারেন্স টেক্সট হচ্ছে দ্য নর্থ শিপ বাই ফিলিপ লার্কিং। কি বলেছে? আফটার রিডিং দ্য পোয়েম দ্য নর্থ শিপ ফিল আপ দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। কবিতার থেকে ইনফরমেশন নিয়ে নিচের এই চার্টটাকে ফিল আপ করতে হবে। তো প্রথমটা কি বলেছে দেখো, শিপ। কোন শিপ? না ফার্স্ট শিপ। ডাইরেকশন ইট সেইল টু, কোন দিকে এটা ভেসেছিল? তো উত্তর হচ্ছে ওয়েস্টের দিকে, মানে হচ্ছে পশ্চিম দিকে। যে ফার্স্ট শিপটা যখন যাচ্ছিল তখন নেচার অফ সি, মানে সমুদ্রটা কি ধরনের ছিল? রানিং সি, অর্থাৎ সমুদ্রের জোয়ার ছিল, এবং এটা হচ্ছে ফেভারেবল। ফেভারেবল মানে হচ্ছে অনুকূল, অর্থাৎ জাহাজটাকে ওই জোয়ারের ঠেলাতেই ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছিল, তাদেরকে বেশি দাঁড় টানতে হচ্ছিল না। নেচার অ্যান্ড অ্যাকশন অফ উইন্ড, অর্থাৎ বাতাসের প্রকৃতি কিরম ছিল এবং বাতাস ওই জাহাজটার ওপর কী কাজ করেছিল। তো বাতাসের প্রকৃতি ছিল ফেভারেবল, অর্থাৎ প্রচণ্ড বাতাস দিচ্ছিল এবং জাহাজ যেদিকে যাচ্ছে সেই দিকেই বাতাস দিচ্ছিল, সেই জন্য অনুকূল। ক্যারি টু এ রিচ কান্ট্রি, এবং বাতাস কী করছিল? ওই জাহাজটাকে একটা রিচ কান্ট্রি মানে একটা উন্নত দেশে নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছিল। নেক্সট হচ্ছে সেকেন্ড শিপ। সেকেন্ড শিপে কী আছে? ডাইরেকশন ইট সেল টু, কোন দিকে ভেসেছিল? সেটা হচ্ছে ইস্টের দিকে, পূর্বর দিকে। নেচার অফ সি, সমুদ্রের ধরন কী ছিল?
কোয়েকিং সি মানে হচ্ছে সমুদ্রটা কাঁপছিল এবং এটা কি করছে না রেজিস্টিং, এই সমুদ্রটাই কিন্তু জাহাজের যাত্রাপথে একটু বাধার সৃষ্টি করছিল। নেচার অ্যান্ড অ্যাকশন অফ উইন্ড, বাতাসের ধরন কী ছিল, আনফেভারেবল, বাতাস কিন্তু এখানে তাকে ফেভার করেনি। অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি, তাকে কিন্তু বন্দি বানিয়ে ফেলেছিল, মানে বাতাস গিয়ে এমনভাবে ওকে ঘিরে ধরেছিল যে জাহাজটা আর সম্মুখভাগে এগিয়ে যেতে পারেনি, সেই জন্য সে আনসাকসেসফুল হয়ে ফিরে এসেছিল। নাম্বার 3 বলা হয়েছে থার্ড শিপ, ডাইরেকশন ইট সেল টু, কোন দিকে গেছিল, সেটা হচ্ছে নর্থের দিকে, উত্তর দিকে গেছিল। নেচার অফ সি, এই উত্তর দিকে যাওয়ার পথে সমুদ্রের ধরন কী ছিল, সমুদ্র ছিল এখানে ডার্কেনিং, অন্ধকারময়, আনফ্রুটফুল মানে অফলপ্রসূ, এখানে কোনো ধরনের সেখান থেকে সে বেনিফিট পায়নি, এবং আনফরগিভিং এবং ক্ষমাহীন, এক ফোঁটা ভুল করলেই কিন্তু সমুদ্র জাহাজকে ডুবিয়ে ফেলবে, এরকম অবস্থা ছিল। নেচার অ্যান্ড অ্যাকশন অফ উইন্ড, এখানে উইন্ডের ধরন কী ছিল, আনফেভারেবল, কারণ নো ব্রিথ অফ উইন্ড, কোনো বাতাসের চিহ্ন ছিল না, সুতরাং বাতাসের থেকে কোনো রকম সাহায্য কিন্তু এই নর্থ শিপ জাহাজটি পায়নি। নেক্সট আসছি কেস স্টাডি, এখানে বলা হচ্ছে রেফারেন্স টেক্সট হচ্ছে হিজ ফার্স্ট ফ্লাইট বাই লিয়াম ও ফ্লাহার্টি, এইটা বেস করে একটা গল্প আমাদের পড়তে দিয়েছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। তো প্যাসেজটা আমরা পড়ি, কি আছে দেখো। মারিনা ওয়াজ এক্সট্রিমলি অ্যাফ্রেড অফ দ্য ডার্ক, মারিনা অন্ধকারকে তার খুব ভয় লাগতো। হোয়েন দ্য লাইটস ওয়েন্ট আউট, যখন আলো বন্ধ হয়ে যেত, এভরিথিং অ্যান্ড এভরি শ্যাডো অ্যাপিয়ার্ড টু হার অ্যাজ দ্য মোস্ট টেরিবল মনস্টার্স, তার সামনে প্রত্যেকটা শ্যাডো বা প্রত্যেকটা জিনিসকে যেন তার মনে হতো একটা করে দৈত্য। হার পেরেন্টস এক্সপ্লেন টু হার দ্যাট দিস থিংস ওয়ার নট মনস্টার্স, তার পিতামাতা তাকে বলেছিল এরা কোনো দৈত্য ভূত প্রেত কিছু নয়। সি আন্ডারস্টুড বাট কুড নট স্টপ ফিলিং অ্যান্ড অফুল ফিয়ার হোয়েন এভার ইট ওয়াজ ডার্ক, বলছে কিন্তু সে বুঝতে পেরেছিল যে এটা আলো বন্ধ হয়ে যাওয়া মানেই কিন্তু সব দৈত্য হয়ে যায় না, কিন্তু মন থেকে সেই ভয়টাকে সে দূর করতে পারছিল না, যখনই অন্ধকার হতো মনের ভেতরে একটা ওই রকম ভয় এসে বাসা বাঁধত। ওয়ান ডে হার আন্ট কেম টু ভিজিট, একদিন তার আন্ট তার সঙ্গে দেখা করতে এলো। সি আস্কড হার আন্ট হাউ সি বিকেম সো ব্রেভ, আন্টকে সে জিজ্ঞেস করলো যে আন্ট তুমি কি করে এত সাহসী হয়েছিলে। আই উইল টেল ইউ এ সিক্রেট, আন্ট তখন বলেছিল আমি তোমায় একটা গোপন কথা বলবো। মারিনা, অল ইউ হ্যাভ টু ডু ইজ টু কনকোয়ার ইউর ফিয়ার, যেটা তোমাকে করতে হবে সেটা হলো তোমার ভয়ের ওপর তোমাকে কাবু পেতে হবে, মানে তোমাকে ভয়কে জয় করতে হবে। হোয়েন ইউ গো টু বেড অ্যান্ড পুট আউট দ্য লাইট, যখন তুমি বিছানায় শুতে যাবে এবং আলোটা বন্ধ করবে, ইফ এনিথিং মেক্স ইউ অ্যাফ্রেড, যদি কোনো জিনিস তোমাকে ভয় পাইয়ে দেয়, ট্রাই টু ফাইন্ড আউট হোয়াট ইট ইজ, তুমি খোঁজার চেষ্টা করো এটা কি, দ্যাটস মেকিং ইউ স্কেয়ার্ড, যেটা তোমাকে ভয় পাওয়াচ্ছে। হোয়েন সি ওয়েন্ট টু বেড দ্যাট নাইট, সেদিন যখন সে রাত্রিবেলায় শুতে গেল, সি হারসেলফ পুট আউট দ্য লাইট, সে নিজেই আলো বন্ধ করলো। আফটার এ লিটিল হোয়াইল, কিছুক্ষণ পরে, সি ফেল্ট অ্যাফ্রেড অফ ওয়ান অফ দ্য শ্যাডোজ ইন দ্য বেডরুম, বেডরুমে একটা ছায়া দেখে সে ভয় পেয়ে গেল। সি টাচড ইট, সে ছায়াটাকে গিয়ে স্পর্শ করলো, অ্যান্ড ফাউন্ড ইট, এবং দেখলো যে টু বি হার টেডি বিয়ার, তার যে টেডি বিয়ার অর্থাৎ খেলনার যে ভাল্লুক পুতুল, সেই জিনিসটাকে দেখলো ওইটারই ছায়া পড়েছে। মারিনা স্মাইল্ড, মারিনা এইটা তার নির্বুদ্ধিতায় সে কিন্তু হাসলো। তো প্রথম যে কোয়েশ্চেনটা দিয়েছে এখানে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নাম্বার 1, হোয়াট ওয়াজ মারিনা অ্যাফ্রেড অফ। দ্য কোয়েশ্চেন অ্যান্সার নাম্বার 1 এখানে দেওয়া আছে দেখো, মারিনা ওয়াজ এক্সট্রিমলি অ্যাফ্রেড অফ দ্য ডার্ক, অর্থাৎ অন্ধকারে সে খুব ভয় পেত। নাম্বার 2, হোয়াট ডিড হার আন্ট অ্যাডভাইস হার টু ডু, তার আন্ট তাকে কি অ্যাডভাইস করেছিল করবার জন্যে। অ্যান্সার নাম্বার 2 এখানে রয়েছে দেখো, সেটা হচ্ছে হার আন্ট অ্যাডভাইসড হার টু কনকোয়ার হার ফিয়ার বাই সার্চিং দ্য সোর্স দ্যাট ওয়াজ মেকিং হার স্কেয়ার্ড, বলছে যে আন্ট তাকে অ্যাডভাইস করেছিল যে তার ভয়কে জয় করতে হবে, কিভাবে না কোন জিনিসটা তাকে ভয় পাওয়াচ্ছে সেটাকে, সেই সোর্সটাকে, সেই উৎসটাকে খুঁজে পাওয়ার মাধ্যমে। নাম্বার 3 কোয়েশ্চেন হচ্ছে, হোয়াই ডু ইউ থিঙ্ক মারিনা স্মাইল্ড অ্যাট দ্য এন্ড, তোমার কেন মনে হয় মারিনা শেষকালে হেসেছিল। তো তার অ্যান্সার হচ্ছে অ্যাট দ্য এন্ড, শেষকালে, মারিনা স্মাইল্ড বিকজ শি ওয়াজ এবল টু ফাইন্ড আউট দ্য সোর্স অফ হার ফিয়ার, মানে
তার যে ভয়ের উৎস সেটাকে সে খুঁজে বার করতে পেরেছিল অ্যান্ড ফেল্ট রিলিভড, এবং সে নিজেকে অব্যাহতি প্রাপ্ত হয়েছিল, মানে সে নিজেকে মুক্তি পেয়েছিল যে না, ভয় পাওয়ার মতো কিছু নয়, এইটা ভেবে সে মনে মনে হেসেছিল। তো এই হয়ে গেল আমাদের যে ইন্টারনাল ফরমেটিভ ইভ্যালুয়েশন বোর্ডের তরফ থেকে দেয়া তার প্রথম 3টে পার্ট দিয়ে দিলাম, নেচার সার্ভে, নেচার স্টাডি অ্যান্ড কেস স্টাডি। পরবর্তী অংশে তোমাদের জন্য থাকছে আরও 3টে ফরমেটিভ ইভ্যালুয়েশন।